আজকের গল্প রায়বাড়ি। কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে অঞ্জন বসু। গল্প রায়বাড়ি, প্রথম পর্ব। রাজারামপুরের জমিদার রায়বংশের প্রথম 3 পুরুষ করিয়াছিলেন সঞ্চয়, চতুর্থ পুরুষ করিয়াছিলেন রাজত্ব, পঞ্চম ও ষষ্ঠ পুরুষ করিলেন ভোগ ও ঋণ, আর সপ্তম পুরুষ বিশ্বম্ভরের আমলে রায়বাড়ির লক্ষ্মী সে ঋণ সমুদ্রে তলাইয়া গেলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জলসাঘর। রায়বাড়ি গল্পে তারাশঙ্কর আমাদের নিয়ে যান রায়বংশের চতুর্থ পুরুষ রাবণেশ্বর রায়ের সময়। রাবণেশ্বর রায় এই কাহিনীর প্রধান চরিত্র। 1270 সাল, ইংরেজি 1863 সালের ঘটনা। সিপাহী যুদ্ধ সবে শেষ হইয়াছে, অগ্নি নিবিয়াছে, কিন্তু বায়ুমণ্ডলের উত্তাপ তখনও সম্পূর্ণরূপে বিকিরিত হয় নাই। দেশের লোকের অসি গিয়াছে, কিন্তু বাঁশের লাঠি তখনও বাঁশিতে পরিণত হয় নাই। তখন লোকে বাবরি চুল রাখিত, কিন্তু বব ছাঁটে নাই। জমিদার তখনও ভূস্বামী, এবং তাহাদের সে স্বামিত্বের সত্যকার অর্থ তাহারা বজায় রাখিয়াছিলেন। রাজারামপুরের রায়বাড়ির তখন অসীম প্রতাপ। এখনো একটা কথা প্রচলিত আছে, রায়বাড়ির রাজ্যের মধ্যে বাঘে বলদে এক ঘাটে জলপান করিত। দুর্দান্ত বাঘকেও নাকি হিংসাবৃত্তি পরিত্যাগ করিতে হইয়াছিল। রায়বংশের চতুর্থ পুরুষ রাবণেশ্বর রায় তখন রায়বাড়ির একক উত্তরাধিকারী। 1092 নম্বর লাট হুদ্দাশামপুরের মাতব্বর প্রজারা আসিয়া সদরে কাঁদিয়া গড়াইয়া পড়িল, হুজুর রক্ষা করুন। হুদ্দাশামপুরে দুর্দান্ত মুসলমান, বাগদি ও হাড়িলাঠিয়ালের বাস, এবং এখানকার সম্ভ্রান্ত অবস্থাপন্ন অধিবাসীরা কূটকৌশলী, পাকা ষড়যন্ত্রী। আজ 2 পুরুষ তাহারা বিনা খাজনায় ভূমিভোগ করিয়া আসিতেছে। 50 বৎসর কোনো জমিদার এখানে পুণ্যাহ করিতে পারেন নাই। 4-5 ঘর জমিদারে হাত ফের হইয়া অবশেষে হুদ্দাশামপুর রাবণেশ্বর রায়ের হাতে আসিল। শেষ জমিদার আক্রোশ ভরে রাবণেশ্বর রায়কে ডাকিয়া পত্র নিবিড়ি করিলেন। রায় তাহার ইষ্টদেবী কালীমাতার সেবায়ত স্বরূপে সম্পত্তি পত্তনি গ্রহণ করিলেন। আজ পূর্ণ 1 বৎসর বিরোধ চালাইয়া বোধহয় ক্লান্ত হইয়াই প্রজারা আসিয়া রায় দরবারে গড়াইয়া পড়িল। প্রজারা সংখ্যায় ছিল 40 জন। লাট শামপুরের মধ্যে গ্রামের সংখ্যা 36 খানি। 36 খানি গ্রামের 36 জন মণ্ডল প্রজা আসিয়াছিল। তাহার উপর সঙ্গে ছিল শ্যামপুরের কবিরাজ রামপ্রাণ গুপ্ত, সম্ভ্রান্ত কায়স্থ জোদ্দার রাধানাথ দাস, আর ছিল ঘাটিতোড় গ্রামের মুসলমান প্রজাদের মুখপাত্র ওবেদার রহমান ও তিনু মিয়া। বেলা তখন অপরাহ্নেরও শেষ ভাগ। সন্ধ্যা হইতে বিশেষ বিলম্ব ছিল না। রায় সরকারের কাছারি তখন আবার 2য় দফায় আরম্ভ হইয়াছে। চারিদিকে তকমাটা হরকরা চাপরাশিদের যাওয়া আসার বিরাম নাই। লোকজনে কাছারি গিসগিস করিতেছে। শ্যামপুরের প্রজারা ইহার পূর্বে কয়েক ঘর জমিদারের সহিত বিবাদ করিয়াছে এবং তাহাদের ঘায়েল করিয়াছে সত্য, কিন্তু তাহারা ছিলেন মধ্যশ্রেণীর জমিদার। এত বড় জমিদার শ্যামপুরের প্রজারা দেখে নাই। কাছারির পরিধি ও গাম্ভীর্য দেখিয়া তাহাদের মুখ শুকাইয়া গেল। কবিরাজ রামপ্রাণ গুপ্ত রসিক লোক। সে উঁকি মারিয়া দেখিয়া শুনিয়া অনাবশ্যকভাবে কাছাটা আরেকটু সাঁটিয়া বলিল, কাছারি বটে রে বাবা, কাছার ওরি, কিন্তু হুজুর কই? শ্যামপুরের নির্দিষ্ট গোমস্তা ঠাকুরদাস চক্রবর্তী হাসিয়া বলিল, হুজুর বসেন দোতলায়। সকলের দৃষ্টি আপনা হইতেই উপরে দোতলার জানলার দিকে নিবদ্ধ হইল। সুদীর্ঘ অট্টালিকার দ্বিতলে
সারি সারি জানালা, আবার ওপাশে নূতন ভাড়া বাঁধা রহিয়াছে, আরও ঘর তৈয়ারি হইতেছে। রায়হুজুর শখ করিয়া নাচ গান মজলিসের জন্য প্রকাণ্ড একটি ঘর তৈয়ারি করাইতেছেন। প্রজারা সবাই বিস্ময়ে প্রত্যেক জানালার দিকে চাহিয়া তাহাদের কল্পনার মানুষটিকে খুঁজিতেছিল। গোমস্তা বলিল, এ দোতলায় হলো সব নায়েব সেরেস্তা, নায়েব বাবুরা বসেন এখানে, হুজুরের কাছারি এখান থেকে দেখা যায় না। ওপাশে ফুলবাগানের সামনে ঠিক এই সময় একজন হরকরা আসিয়া কথায় বাধা দিল। গোমস্তাকে বলিল, নায়েব বাবু ডাকছেন আপনাকে। গোমস্তা চলিয়া গেল। গুপ্ত হাসিয়া বলিল, দাসজি, দেশে বর্গি এসেছে, দুষ্টু ছেলেদের ঘুম পাড়াও, গোলমাল করলেই বিপদ। রাধানাথ দাস চিন্তাকুল মুখে ঈষৎ হাসিয়া বলিল, তাই দেখছি। গুপ্ত এবার ওবেদার রহমানকে লক্ষ্য করিয়া বলিল, তোবা তোবা বড় চাচা, মুখে যে মাছি ঢুকছে, বলি হাঁ করে দেখছো কি? পিছন হইতে রতন মণ্ডল বলিল, বাহারের লক্সা কেটেছে কিন্তু দালানে গুপ্ত মশায়। অপর একজন বলিয়া উঠিল, এই যে গোলক ধাঁধারে বাপু, এদিকে দালান ওদিকে দালান, আর এদিকে ওর নাই রে বাবা। হ হ, আসুন আপনারা আমার সঙ্গে আসুন। একজন সরকার আসিয়া তাহাদের সকলকে আহ্বান করিল। গুপ্ত বলিল, আমাদিগে বলছেন? আগে হ্যাঁ, আপনাদের ভার আমার ওপর। আমি কালীমায়ের দেবোত্তরের সরকার। সরকার অগ্রসর হইল। গুপ্ত কৃত্রিম ভয়ে বিহবলতার ভান করিয়া মৃদুস্বরে বলিল, ও দাসজি, কোথায় নিয়ে যাবে হে বাপু? গারুদে না একেবারে? বিরক্তি ভরে বাধা দিয়া রাধানাথ দাস কহিল, চুপ করো বাপু, সব সময় তোমার ইয়ে। হ্যাঁ। ওবেদার রহমান হাসিয়া বলিল, ভয় কি চাচা, আমাদের বাড়িও ঘাঁটি তোড়, লাঠির ডগায় ঘাঁটি তোড়াই হলো আমাদের ব্যবসা। ভয় কি, ঘাঁটি ভেঙে তোমাকে পিঠে করে নিয়ে পালাবো। কাছারি পার হইয়া রাধা গোবিন্দজির মন্দির, তাহার পর জগদ্ধাত্রীর বাড়ি, তাহার পর একেবারে গঙ্গার কূলের উপরেই রায়চৌধুরীদের কালীবাড়ি। গঙ্গা যখন কূলে কূলে পাথার হইয়া উঠে, তখন কালীবাড়ির বাঁধা ঘাটের প্রশস্ত চত্বরের গায়ে গঙ্গার জল ছলছল করিয়া আঘাত করে। ভিতরে দক্ষিণমুখী মন্দিরের সম্মুখে সুবৃহৎ সুউচ্চ নাট মন্দির। নাট মন্দিরকে পরিবেষ্টন করিয়া তিন দিকে খিলানের বারান্দাযুক্ত সারি সারি একতলা ঘর। দক্ষিণ দিকের বারান্দার কোণে পাশাপাশি দুইটি ঘরের দরজা খোলা ছিল। খোলা দরজা দিয়া দেখা যাইতেছিল ঘরে শতরঞ্জির উপর সাদা চাদর ধপধপ করিতেছে। একদিকে সারি সারি বালিশ পড়িয়া আছে। ঘরের দরজার সম্মুখেই প্রকাণ্ড দুইটা জ্বালায় জল ও বড় বড় ঘটি রাখিয়া দুইজন চাকর অপেক্ষা করিয়া রহিয়াছে। সরকার বলিল, এইখানে আপনারা বিশ্রাম করুন। মুসলমান যারা আছেন তাদের জন্য ওপাশে ঘরের ব্যবস্থা হয়েছে, ঘরে জিনিসপত্র রেখে দিন। আগন্তুকদের কেহ কোনো উত্তর দিল না। সকলে সবিস্ময়ে দেখিতেছিল ঠাকুর বাড়ি। হাত মুখ ধুইয়া নাট মন্দিরে উঠিয়া তাহাদের বিস্ময় বিপুল হইয়া উঠিল। শুধু বিস্ময় নয়, শ্যামপুরের দুর্দান্ত অধিবাসী দলের শরীর কেমন ছমছম করিয়া উঠিল। প্রকাণ্ড নাট মন্দিরের অসাধারণ উচ্চতা সত্যই মানুষকে কেমন অভিভূত করিয়া ফেলে। তাহার উপর এত বড় নাট মন্দিরটার অভ্যন্তর ভাগ তখন আধ আলো আধ ছায়ায় যেন থমথম করিতেছিল। চোখের সম্মুখের অন্ধকার ধীরে ধীরে কাটিয়া পরিবেষ্টনীর সম্পূর্ণ রূপ তাহাদের দৃষ্টিতে ধরা দিতেই তাহারা সভয়ে শিহরিয়া উঠিল। নাট মন্দিরের চারিপাশে থামের গায়ে নানা আকারের বলির খড়গ আলোকের অভাবে প্রভাহীন শানিত রূপ লইয়া ঝুলিতেছিল। মন্দিরের ঠিক সম্মুখেই দক্ষিণে বামে সুবৃহৎ দুই
যূপকাষ্ঠ। দেবী মন্দিরের দ্বার তখন রুদ্ধ ছিল। রুদ্ধ দ্বারের সম্মুখেই প্রণাম সারিয়া তাহারা আসিয়া বসার ঘরে আশ্রয় লইল। দুর্দান্ত ভয়ে ও আকুল চিন্তায় আচ্ছন্ন ও নির্বাক হইয়া সব বসিয়া রহিল। সহসা নীরবতা ভঙ্গ করিয়া রাধানাথ দাস বিরক্তি ভরে বলিয়া উঠিল, কে রে বাপু, ফোঁস করছিস কে? কেহ উত্তর দিল না। এই সময় একজন চাকর আলো লইয়া ঘরে প্রবেশ করিল। সেই আলোয় দেখা গেল এক কোণে বালিশে মুখ গুজিয়া প্রৌঢ় বিপিন মোড়ল ফোঁস করিয়া কাঁদিতেছে। দাস দাঁত কিসকিস করিয়া কি বলিতে গেল, কিন্তু তাহার পূর্বেই চাকরটা বলিয়া উঠিল, হুজুর আসছেন। বলিতে বলিতেই সে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। ঘরের ছাদের উপর রাবণেশ্বর রায়ের খড়মের শব্দ খটখট করিয়া কঠোর শব্দে বাজিতেছিল। সমস্ত ছাদটা সঞ্চারিত করিয়া একটা কম্পন অনুভূত হইতেছিল। দাস তাড়াতাড়ি উঠিয়া বলিল, ওঠ ওঠ, সব নজরের টাকা বার কর। গুপ্ত গুপ্ত, শেখজিদের সব ডাকো হে। আহ, সব মাটি গললে। বাহিরে নাট মন্দিরে তখন দেওয়ালগিরিতে ঝাড় লণ্ঠনে সারি সারি বাতি জ্বলিয়া উঠিয়াছে। প্রজারা সকলে সারি দিয়া নাট মন্দিরে উঠিবার সিঁড়ির মুখে রায় হুজুরের প্রতীক্ষায় দাঁড়াইয়া রহিল। রাবণেশ্বর রায় নামিতেছিলেন দোতলা সিঁড়ি বাহিয়া। নাট মন্দিরের আলোকমালার ছটার প্রাচুর্যে প্রজারা তাহাকে সভয় বিস্ময়ে দেখিল। দীর্ঘাকার পুরুষ, খড়গের মতো তীক্ষ্ণ দীর্ঘ নাসিকা, আয়ত চোখ, সর্বাঙ্গের মধ্যে স্থূলতার এতটুকু চিহ্ন নাই, কিন্তু সিংহের মতো বলিষ্ঠ দেহ, প্রশস্ত বক্ষ, ক্ষীণ কোটি, বয়স প্রায় 40। পরিচ্ছদ ও ভূষণের মধ্যে পরনে গরদের কাপড়, কাঁধে নামাবলী, অনাবৃত বক্ষে শুভ্র উপবীত ও রুদ্রাক্ষের মালা, দক্ষিণ বাহুতে সোনার তাগায় একটি মোটা রুদ্রাক্ষ, হাতের অনামিকায় নবরত্নের একটি আংটি। হিন্দু প্রজারা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল, মুসলমান প্রজারা আভূমি নত হইয়া সেলাম করিল। সঙ্গে সঙ্গে ঠং ঠং শব্দ উঠিতেছিল নজরের টাকার। রায় জিজ্ঞাসা করিলেন, কোথাকার প্রজা? কর্তার পিছনে ছিল দেবোত্তরের নায়েব। সে উত্তর দিল, আগে হুদ্দাশামপুর, কালীমায়ের নতুন মহাল। হুদ্দাশামপুর? রাবণেশ্বর রায় ঈষৎ চঞ্চল হইয়া উঠিলেন। তাহার কাঁধের নামাবলীখানা স্খলিত হইয়া নিচে পড়িয়া গেল। নায়েব তাড়াতাড়ি সেখানা উঠাইয়া লইল। রায় গম্ভীর কণ্ঠে বলিয়া উঠিলেন, তারা তারা। তারপর ভ্রুক্ষেপহীন পদক্ষেপে নাট মন্দিরের উপরে উঠিয়া গেলেন। সে পদক্ষেপের তাড়নায় নজরের টাকাগুলি চারদিকে ছড়াইয়া পড়িল। নায়েব দেখিয়া শুনিয়া নজরের টাকাগুলি কুনিয়া গাঁথিয়া তুলিয়া লইল। ওদিকে তখন দেবী মন্দিরের দ্বার খোলা হইয়াছে। প্রকাণ্ড কাঁসরখানায় ঘন ঘন শব্দে ঘা পড়িতেছে। সঙ্গে সঙ্গে ঢাক, কাঁসি, শিঙা বাজিতেছিল। পবিত্র ষোড়শাঙ্গ ধূপের গন্ধে নাট মন্দির আমোদিত। আরতি শেষ হইতেই প্রজারা নিঃশব্দে প্রণাম সারিয়া আবার আসিয়া ঘরে আশ্রয় লইল। সরকার আসিয়া আহ্বান করিল, আসুন আপনারা, মায়ের শীতলের প্রসাদ নিয়ে জল খাবেন, আসুন। নাট মন্দির হইতে ডাক আসিল, সরকার একজন খানসামাকে ও দেবী মন্দিরের পরিচারককে জলযোগের ব্যবস্থায় নিযুক্ত করিয়া সরকার তাড়াতাড়ি কর্তার নিকট গিয়া দাঁড়াইল। বারান্দায় বসিয়া জলযোগ করিতে করিতে প্রজারা শুনিল কর্তা প্রশ্ন করিতেছেন, প্রজারা কতজন এসেছে? আগে 40 জন। খাবারের ব্যবস্থা হয়েছে? আগে হ্যাঁ। মাছ? আগে হ্যাঁ, ব্যবস্থা হয়েছে। কত? আগে 10 সের। দুধ? সরকার এবার চুপ করিয়া রহিল। কর্তা আবার প্রশ্ন করিলেন, দুধের ব্যবস্থা হয়েছে? আগে অবেলায় সরকার আর উচ্চারণ করিতে পারিল না।
কর্তা বলিলেন, অতিথি তিথি মেনে আসে না, বেলা দেখে আসে না, যাও বাড়ির দুধ নিয়ে এসো। সরকার যেন বাঁচিল, সে তাড়াতাড়ি অগ্রসর হইল। কর্তা আবার বলিলেন, গিন্নির কাছে খবর নাও, লক্ষ্মীনারায়ণজির দরবারে, মা জগদ্ধাত্রীর দরবারে সমস্ত ব্যবস্থা ঠিক আছে কিনা। সরকার চলিয়া গেল। রায়কর্তা জপমালা লইয়া মন্দিরের মধ্যে প্রবেশ করিলেন। তন্ত্রমতে সন্ধ্যা তর্পণ জপ করিবেন। নিস্তব্ধ নাট মন্দির। পরিচারক পূজারীর দল নিস্তব্ধতাতেই আনাগোনা করিতেছিল। মধ্যে মধ্যে মন্দির অভ্যন্তর হইতে মোটা ভরাট গলায় রায়কর্তা ডাকিতেছিলেন, তারা তারা। সে কণ্ঠস্বরের মধ্যে একটি অকৃত্রিম আবেগ রণরণ করিয়া বাজিতেছিল। অনেকে ঘুমাইয়া পড়িয়াছিল। সরকার ও শ্যামপুরের গোমস্তা ঠাকুরদাস চক্রবর্তী আসিয়া ডাকিল, উঠুন সব, খাবারের ঠাঁই হয়েছে। গুপ্ত নিজে চোখ মুছিতে মুছিতে বলিল, মরেছে রে বেটা, চাষারা সব মরেছে, নরম বালিশ মাথায় দিয়েছে কি মরণ ঘুমে। গোমস্তা চক্রবর্তী মৃদুস্বরে বলিল, চুপ চুপ, বাইরে হুজুর আছেন। প্রজারা বাহিরে আসিয়া দেখিল রায়কর্তা নিজে দাঁড়াইয়া আছেন। তাহার পরনে এখন কৌচনো মিহি থান ধুতি, গায়ে গিলা করা পাঞ্জাবি, পায়ে চটি। সকলে মাথা হেঁট করিয়া খাইতে বসিল। কর্তা বলিলেন, কি হে, হুদ্দাশ্যামপুরের সব বড় বড় বীরের কথা শুনেছি, কিন্তু কই আহার, কই সব খাচ্ছ কই তোমরা। কর্তার কণ্ঠস্বর ঈষৎ জড়িত, কিন্তু একটি অনাবিল প্রসন্নতায় হৃদ্য। গুপ্ত অভয় পাইয়া বলিল, আগে হুজুর, মা লক্ষ্মী বড় কাহিল কাহিল ঠেকছেন, আমরা ভালো খেতে পারছি না হুজুর। কর্তা বলিলেন, ভেঙে বলো তো বাপু, কি হয়েছে। আগে এই সরু চালের অন্ন আমাদের কেমন জল জল লাগছে, এই মোটা আকাড়া চালের ভাত ভিন্ন আমাদের মিষ্টি লাগে না হুজুর। কর্তা হো করিয়া হাসিয়া উঠিলেন। তারপর হুকুম করিলেন, ঠাকুর, মোটা চালের ভাত নিয়ে এসো। সুযোগ বুঝিয়া রাধানাথ দাস বলিয়া উঠিল, হুজুর যদি অভয় দেন তো একটি নিবেদন পাই। হৃদ্য কণ্ঠস্বরের কর্তা বলিলেন, বলো বলো। হুজুর, রাজায় প্রজায় সম্বন্ধ হলো বাপ আর বেটা। কর্তার মুখ গম্ভীর হইয়া উঠিল। বলিলেন, শুনে তো আসছি তাই চিরকাল, কিন্তু বেটায় এত বাপ বদল করে কেন হে, পছন্দ হয় না। রাধানাথের মাথা হেঁট হইয়া গেল। সকলের আহার শেষ হইলে সমস্ত ঠাকুর বাড়িগুলি ঘুরিয়া রায়কর্তা দ্বিতলে উঠিলেন। পরদিন প্রাতে প্রজাদের কাছারিতে তলব হইল। মিটমাটের কথাবার্তা সমস্ত শেষ করিয়া প্রজারা বিদায় লইল। প্রত্যেকের বিদায় মিলিল ধুতি ও চাদর, এবং ফিরিবার গাড়ি ভাড়া প্রত্যেককে দেওয়া হইল। গুপ্তকে চিকিৎসক জানিয়া সম্মানী স্বরূপ 5 বিঘা নিষ্কর ভূমির সনন্দ রায়কর্তা সহি করিয়া দিয়া বাহির হইয়া গেলেন। নূতন জলসাঘরের নকশাগুলি তিনি দেখিয়া দিবেন। মাসখানেক পর রাবণেশ্বর রায় আহারান্তে দ্বীপ্রহরে অন্দরে বিশ্রাম করিতেছিলেন। রায়গিন্নি পাশে বসিয়া পাখার বাতাস দিতেছিলেন। ঝি আসিয়া খবর দিল, কোনো গোমস্তার পরিবার এসেছে, খুব কান্নাকাটি করছে। কর্তা উঠিয়া বসিলেন। বলিলেন, উঠে যাও গিন্নি, দেখো কার কি হলো। রায়গিন্নি উঠিয়া গিয়া একটি স্ত্রীলোককে সঙ্গে লইয়া আসিলেন। স্ত্রীলোকটির কাপড়খানা জীর্ণ নয়, কিন্তু কাদায় ধুলায় মালিন্যের আর তাহাতে শেষ নাই। তাহার কোলে একটি শিশু। শিশুটিকে রায়কর্তার পায়ের উপর ফেলিয়া দিয়া মেয়েটি মূর্তিমতি বিষণ্ণতার মতো দাঁড়াইয়া রহিল। গিন্নি সজল চক্ষে কহিলেন, হুদ্দাশ্যামপুরের গোমস্তা ঠাকুরদাস চক্রবর্তী স্ত্রী। মেয়েটি এবার হু হু করিয়া কাঁদিয়া উঠিয়া কর্তার পায়ের উপর আছাড় খাইয়া পড়িল। কর্তা শশব্যস্তে বলিলেন, উঠো মা, উঠো, কি হয়েছে বলো। গিন্নি বলিলেন,
প্রজারা চক্রবর্তীকে পুড়িয়ে মেরেছে, নগদী কোনো রকমে এদের নিয়ে এখানে এসেছে। রায়গিন্নির কণ্ঠস্বর রুদ্ধ হইয়া গেল, দর দর ধারে চোখের জলে বক্ষবাস সিক্ত হইয়া উঠিল। কর্তা গম্ভীর কণ্ঠে ডাকিলেন, যুগলা। যুগলা খানসামা দুয়ারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। কর্তা বলিলেন, দেখ কাছারিতে কোথায় উদ্দাসামপুরের নগদী এসেছে, তাকে নিয়ে আয়। সবিস্ময়ে যুগলা প্রশ্ন করিল, এখানে? কর্তা যুগলার দিকে একবার ফিরিয়া চাহিলেন শুধু। যুগলা আর উত্তরের প্রতীক্ষা করিল না, দ্রুত পদে চলিয়া গেল। কর্তা ধীর পদক্ষেপে কক্ষের মধ্যে পদচারণা করিতে করিতে বলিলেন, মৃত্যুর উপরে হাত নেই মা, কি করব বলো? তবে নিশ্চিন্ত থাকো তুমি, আমার ছেলে বিশ্বেশ্বর যদি খেতে পায় তাহলে তোমার ছেলেও পাবে। যাও গিন্নি, ওকে স্নান করিয়ে কিছু খেতে দাও। যাও মা, তুমি ওর সঙ্গে যাও। মেয়েটি ধীরে ধীরে গিন্নির সহিত চলিয়া গেল। অল্পক্ষণ পরেই যুগলা নগদীকে সঙ্গে করিয়া ঘরে প্রবেশ করিল। সে যাহা বলিল তাহা এই, প্রজারা এখানে মৌখিক মিটমাটের কথা শেষ করিয়া গেলেও ভিতরে ভিতরে তাহারা ষড়যন্ত্র পাকাইয়া তুলিতেছিল। হুজুর নাকি এখানে তাহাদের বাপ তুলিয়া কি গালিগালাজ করিয়াছিলেন। জমিদার পক্ষীয় কেহ কিন্তু তাহাদের মনোভাব বুঝিতে পারে নাই। ঘটনার দিন গোমস্তাকে নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া গুড় তৈয়ারি করার উনানের মধ্যে পুড়াইয়া মারিয়াছে। সঙ্গের চাপরাস দুইজনও জখম হইয়া এখনো সেখানে যে কি অবস্থায় আছে তাহা সে বলিতে পারে না। তাহার পরই উন্মত্ত প্রজারা আসিয়া কাছারি ঘরে আগুন দেয়। নগদী কোন রকমে গোমস্তার স্ত্রী পুত্রকে লইয়া সদরে আসিয়া হাজির হইয়াছে। রায়কর্তা একটা ক্রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তারপর পাশের ঘরে গিয়া ঘুমন্ত একমাত্র পুত্র বিশ্বেশ্বরের হার খুলিয়া লইয়া নগদীর হাতে দিয়া বলিলেন, নিয়ে যা যুগলা, গিন্নির কাছে একে নিয়ে যা, বলবি বিশ্বেশ্বর যা খায় তাই যেন একে খেতে দেওয়া হয়, নিজে পাশে বসে যেন তিনি খাওয়ান। আর কেলেবাগ দিকে ডেকে নিয়ে আয় এখনই, এইখানে। কিছুক্ষণ পরে যুগলার পিছন পিছন দীর্ঘ শীর্ণ প্রেতের মতো এক মূর্তি অন্দরে একেবারে কর্তার শয়নকক্ষে নিঃশব্দ পদক্ষেপে গিয়া প্রবেশ করিল। কালীবাগদির পদশব্দ নাকি বিড়াল কি বাঘের পদশব্দের মতো শোনা যায় না, কিন্তু কালীবাগদির অন্দরে প্রবেশে অন্দরবাসিনীরা সচকিত হইয়া উঠিল। এ ব্যবস্থা অভিনব। রায় অন্দরে খানসামা ও কদাচিৎ নায়েব ব্যতীত অপর কেহ কখনো প্রবেশ করে নাই। অন্দরের মধ্যে একটা অস্ফুট গুঞ্জন গুঞ্জিত হইয়া উঠিল। রায়গিন্নি কথাটা শুনিয়া বিচলিত হইয়া উঠিলেন। কালীবাগদির পরিচয় তাহার কাছে অজ্ঞাত ছিল না। তিনি তাড়াতাড়ি উপরে উঠিয়া গেলেন। ঘরে প্রবেশ মুখেই তিনি শুনিলেন রায়কর্তা বলিতেছেন, ৩৬ মৌজা কালো করে দিয়ে আসতে হবে, একখানা চালা বাজবে না, বুঝলি? কেউ যেন এক ফোঁটা জল আগুনে দিতে না পারে। কালী অত্যন্ত শান্ত স্বরে বলিল, এই বেলাতেই বেরিয়ে পড়ছি আমরা। রায়গিন্নি ঘরে প্রবেশ করিয়া বলিলেন, না, তা হবে না, আমি হতে দেব না। কর্তা বাঘের মতো গর্জন করিয়া উঠিলেন, কি হবে না? গ্রাম পোড়াতে আমি দেব না, প্রজা শাসন। রায়কর্তা বাধা দিয়া বলিলেন, যা বোঝো না গিন্নি সে বিষয়ে হাত দিতে যেও না। গিন্নি আবার বলিলেন, কালী, তুই যদি যাবি। কালীর দিকে ফিরিয়া তিনি দেখিলেন, কই কালী? কালী কখন নিঃশব্দ পদক্ষেপে চলিয়া গিয়াছেন। গিন্নি বলিলেন, ফিরিয়ে আনো, ডাকো ওকে। গিন্নি, মাটি বাপের নয়, মাটি দাপের। শ্যামপুরের প্রজারা আমার মাথায় পা দিয়েছে। কেন? আমার বাবাও তো জমিদারি শাসন করেন। হাসিয়া রায়কর্তা বলিলেন, বৈষ্ণবী মতে, কিন্তু আমরা শাক্ত গিন্নি, তোমার বাপের সঙ্গে আমাদের মতে মিলবে না। দেখলে তো সেপাই হাঙ্গামা কোম্পানি কেমন করে শাসন করলে। রায়গিন্নির চোখ
ছলছল করিয়া উঠিল। বলিলেন, দেখো, প্রজা না হয় দোষ করেছে, কিন্তু তাদের স্ত্রী পুত্র। রায়কর্তা ঘর হইতে বাহির হইয়া পড়িলেন। অসময়ই আজ অন্দর হইতে বাহির হইয়া কাছারিতে চলিয়া গেলেন। দিন পাঁচেক পর